স্বাগতম অশরীরীর দ্বিতীয় এপিসোডে। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মানেই অশরীরীর রাত। আমি আপনার হোস্ট এবং আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এপিসোড নম্বর 2। আজকে থাকছে 4টি এমন হাড়হিম করা ঘটনা যার প্রতিটা মুহূর্ত আপনাকে প্রশ্ন করিয়ে দেবে, আমরা কতটুকুই বা জানি এই বিশাল বিশ্ব সম্পর্কে। আজকে প্রথম গল্পটি একটি হাসপাতালের মর্গ থেকে, দ্বিতীয়টি একটি নিঃসঙ্গ কবরস্থান থেকে, তৃতীয়টি কালো জাদুর অন্ধকার রীতির সাক্ষী এবং চতুর্থ ও শেষ ঘটনাটি একটি আত্মহত্যার ট্র্যাজেডি যা ভুতুরে রহস্যে ঢেকে গেছে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনা 1, বাংলাদেশের মর্গ, ঢাকার গোপীনাথ হাসপাতালের নিখোঁজ মর্গ এবং যেখানে লাশেরা রোজগার করে। পরিচয়: গোপীনাথ হাসপাতাল নামটি আজ শুধুই একটি কিংবদন্তি। 1952 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি 1980-র দশকে তার পুরনো ভবনের নিচে একটি রহস্যময় মর্গের জন্য কুখ্যাতি লাভ করে। মর্গটি ছিল ভূগর্ভস্থ 3টি তলা নিয়ে গঠিত। প্রতিটি তলায় 8টি বিভাগে বিভক্ত, যেখানে মোট 24টি কক্ষে লাশ সংরক্ষণ করা হতো। 2003 সালের 14 জুলাই এই মর্গটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, পুরো মর্গটি মাটির নিচে চলে যায়। আজ আমি আপনাদের বলবো সেই মর্গের অভ্যন্তরে ঘটে যাওয়া ভয়াবহ সব ঘটনা যা শুনলে আপনার নিজের অস্তিত্ব নিয়েও সন্দেহ হবে। সময়কাল এবং স্থান: 1978 সাল থেকে 2003 সাল পর্যন্ত। স্থান: পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত গোপীনাথ হাসপাতাল, বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। বিস্তারিত বর্ণনা: 1978 সালে মর্গের তত্ত্বাবধায়ক নিযুক্ত হন এক তরুণ, নাম তার ফারুক। প্রথম দিনই তাকে বলা হয়েছিল মর্গের 3টে অলিখিত নিয়ম। 1, রাত 10টার পর কখনোই একা মর্গের 3য় তলায় যাবেন না। 2, যদি কোনো লাশ আপনাকে তার নাম ধরে ডাকে উত্তর দেবেন না, সরাসরি বের হয়ে আসবেন। 3, প্রতি শুক্রবার সূর্যাস্তের আগে 3য় তলার 7 নম্বর কক্ষের দরজায় একটি লাল ফুল রেখে আসবেন। ফারুক প্রথম দিকে নিয়মগুলো মেনে চললেও 1985 সালের এক ভয়ঙ্কর রাতে সে নিয়ম ভঙ্গ করে। সেদিন ছিল অমাবস্যার রাত। হাসপাতালে একটা বড় দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয় এবং সবগুলো লাশই রাখা হয় 3য় তলায়। রাত 11টার সময় ফারুকের কাছে খবর আসে যে 3য় তলায় একটি লাশের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাকে যেতে হবে সেখানে। ফারুক যখন 3য় তলার পৌঁছায়, সে দেখে সমস্ত লাশের কক্ষের দরজা খোলা। প্রতিটি কক্ষ থেকে একটি করে কণ্ঠস্বর ভেসে আসছে। সবাই বলছে, ফারুক, ফারুক। সে ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু তখনই সে দেখে মর্গের করিডোরগুলি অস্বাভাবিকভাবে দীর্ঘ হতে শুরু করেছে। সে দৌড়াতে থাকে, কিন্তু শেষ পাওয়া যায় না করিডোরের। হঠাৎ সে দেখে একটি কক্ষের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, সাদা শাড়ি পরে, মুখে একটি ম্লান হাসি। মেয়েটি বলে, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? আমি হারিয়ে গেছি। ফারুক চিৎকার করে ওঠে যখন সে দেখে মেয়েটির পিছনে আরও শত শত মুখ, সবাই তাকিয়ে আছে তার দিকে। কি বিভৎস চেহারা! সেই রাতের পর ফারুকের মনে গভীর এক আতঙ্ক বাসা বাঁধে। সে লক্ষ্য করে মর্গের লাশগুলো শুধু শুয়ে থাকে না, তারা নড়াচড়া করে, কখনো কখনো এক কক্ষ থেকে অন্য কক্ষে চলে যায়। 1992 সালের একটি ঘটনা তো পুরো হাসপাতালকেই কাঁপিয়ে দেয়। সেবার মর্গে রাখা হয়েছিল এক যুবকের লাশ, যে আত্মহত্যা করেছিল। পরের দিন সকালে নার্সরা দেখে সেই যুবক বসে আছে হাসপাতালের ক্যান্টিনে, চা খাচ্ছে। সবাই ভয় পেয়ে যায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সে বলে, মর্গে খুব ঠান্ডা লাগছিল, তাই উঠে এসেছি। এরপর থেকে নিয়মিত ঘটতে থাকে এমন ঘটনা। মর্গের লাশগুলো উঠে বসে, হাঁটাহাঁটি করে, এমনকি একে অপরের সাথে কথাও বলে। 1998 সালে হাসপাতাল কর্তৃপক্ষ একটি গোপন কমিটি গঠন করে মর্গের রহস্য উদ্ঘাটনের জন্য। তারা মর্গের 3য় তলায় ক্যামেরা বসায়। ক্যামেরার ফুটেজে যা ধরা পড়ে তা দেখে সবাই স্তম্ভিত। রাত 2টোর সময় সমস্ত লাশ একসাথে উঠে বসে। তারা একটি বৃত্তাকারে জমায়েত হয় এবং তাদের মধ্যে একজন দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করে। ফুটেজে স্পষ্ট শোনা যায়, আমাদের অধিকারের জন্য লড়াই করতে হবে, আমাদের সঠিকভাবে দাফন করতে হবে, আমরা শুধু লাশ নয়, আমরা মানুষ ছিলাম। 2003 সালের জুলাই মাসে ঘটে সেই চূড়ান্ত ঘটনা। 14 জুলাই রাত 3:14 হাসপাতালের পুরো কমপ্লেক্স কেঁপে ওঠে। সবাই দেখে মর্গের দিক থেকে একটি নীল আলোর বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে দেখা যায়
মর্গের পুরো ভূগর্ভস্থ অংশটাই মাটির নিচে চলে গেছে, শুধু একটি বিশাল গর্ত রয়েছে। আজ পর্যন্ত কেউ জানে না সেই মর্গটি কোথায় গেল, কিংবা মর্গের লাশগুলো কি হলো। স্থানীয় প্রবীণরা বলেন মর্গটি চলে গেছে অন্য এক মাত্রায়, যেখানে মৃতরা তাদের নিজস্ব সমাজ গঠন করেছে। আর ফারুক, সে এখনো বেঁচে আছে, কিন্তু পাগল হয়ে গেছে। সে প্রতি রাতেই বলে ওরা ফিরে আসবে, ওরা তাদের অধিকার নিয়ে ফিরে আসবে। এই ছিল আজকের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মানেই অশরীরীর রাত। ঘটনা 2, বাংলাদেশের কবরস্থান, কুমিল্লার জ্যান্ত কবর এবং যে বংশটি কবর থেকে জন্ম নেয়। পরিচয়: কুমিল্লার মুরাদনগর উপজেলার শান্তিডাঙ্গা কবরস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে একটি গূঢ় বিশ্বাস প্রচলিত আছে। এই কবরস্থানে যে পরিবারটিকে দাফন করা হয় তারা কবর থেকে বের হয়ে আসে, কিন্তু শুধুমাত্র রাতের বেলা। দিনে তারা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করে, কিন্তু রাতে তারা ফিরে যায় তাদের কবরে। আজ আমি আপনাদের বলবো সেই আশ্চর্য, রহস্যময় এবং ভয়ঙ্কর বংশের গল্প, যারা মৃত্যুকে জয় করেছে, কিন্তু কি মূল্যে। সময়কাল এবং স্থান: 1857 সাল থেকে বর্তমান পর্যন্ত। স্থান: কুমিল্লার মুরাদনগর গ্রামের শান্তিডাঙ্গা গ্রাম। বিস্তারিত বর্ণনা: 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সৈন্যরা এই গ্রামে ঢুকে প্রায় 100 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে এবং একটি গণকবরে দাফন করে। সেই রাতেই ঘটে আশ্চর্য এক ঘটনা। গণকবর থেকে সমস্ত মৃতদেহ বেরিয়ে আসে এবং তারা জীবিত মানুষের মতো গ্রামে ফিরে আসে, কিন্তু তারা আর আগের মতো মানুষ ছিল না। তাদের চোখে জীবনী শক্তি নেই, শরীর ঠান্ডা, আর তারা কথা বলে খুব ধীর গতিতে। তখন গ্রামের এক বয়োজ্যেষ্ঠ ফকির বুঝতে পারেন ঘটনাটি। তিনি বলেন, এই মানুষদের আত্মা মৃত্যুকে প্রত্যাখ্যান করেছে। তারা এখন অর্ধমৃত অবস্থায় আছে। দিনে তারা মানুষ, রাতে তারা মৃত। তিনি একটি বিশেষ মন্ত্র দ্বারা তাদেরকে এই অবস্থায় স্থায়ী করে দেন, যাতে তারা তাদের পরিবারের সাথে থাকতে পারে। তখন থেকে এই বংশটি রহস্যময় জীবনযাপন শুরু করে। তাদের কিছু অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। 1, তারা কখনো রোদে বেরোয় না। তাদের শরীরে রক্ত প্রবাহিত হয় না। তারা শুধু রাতে বেলা খাবার গ্রহণ করে এবং প্রতি রাত 12টার সময় তাদের কবরস্থানে ফিরে যেতে হয়। 1947 সালে দেশভাগের সময় এই বংশটি ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়। কিছু দুষ্ট লোক জানতে পারে তাদের রহস্য এবং তারাই বংশের সদস্যদের কবর থেকে তুলে এনে পড়ানোর চেষ্টা করে। সেই রাতে শান্তিডাঙ্গা কবরস্থান থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। পরের দিন সকালে দেখা যায় কবরস্থানের সমস্ত কবর খোলা এবং ভেতরে কেউ নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই বংশের মানুষেরা আবার ফিরে আসে 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি সৈন্যরা গ্রামে হামলা করে, তখন এই অর্ধমৃত মানুষরাই গ্রামবাসীদের রক্ষা করে। তারা রাতের অন্ধকারে শত্রুদের উপর আক্রমণ চালায় এবং তাদের কবরস্থানে টেনে নিয়ে যায়। স্থানীয়রা বলেন, সেই রাতে তারা দেখেছে কিভাবে এই অর্ধমৃত যোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের মাটিতে টেনে নিচ্ছে, যেন মাটি নিজে জীবন্ত হয়ে শত্রু গ্রাস করছে। 2001 সালের একটি ভয়ঙ্কর ঘটনা এই রহস্যকে আরও গভীর করে। সেই বছর গ্রামে আসে এক তরুণ গবেষক, ডক্টর আলমগীর। সেই বংশের রহস্য উদ্ঘাটন করতে চায়। সে কবরস্থানে গোপনে ক্যামেরা বসায় এবং যা রেকর্ড করে তা কল্পনারও বাইরে। ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 12টা বাজতেই কবরস্থানের সমস্ত কবর খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে সেই বংশের সদস্যরা। তারা একটি বৃত্তাকারে দাঁড়ায় এবং তাদের নেতা একটি বিশেষ ভাষায় কিছু বলে। তারপর তারা সবাই মিলে একটি অদ্ভুত নৃত্য শুরু করে। এই নৃত্যের সময় তাদের শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং সেই ধোঁয়া আকৃতিতে পরিণত হয় বিভিন্ন প্রাণীর। ডক্টর আলমগীরের গবেষণায় উঠে আসে আরও কিছু ভয়ঙ্কর তথ্য। এই বংশের সন্তান জন্মায় না স্বাভাবিকভাবে। যখন কোনো সদস্যের মৃত্যুর সময় আসে, তখন সে কবরে শুয়ে থাকে এবং সেখান থেকে একটি নতুন শিশুর কান্না শোনা যায়। কবর খুললেই দেখা যায় একটি নিউবর্ন বেবি। এই শিশুটি বড় হয় স্বাভাবিক মানুষের চেয়ে দ্রুত গতিতে এবং 18 বছর বয়সেই পূর্ণবয়স্ক হয়ে যায়। বর্তমানে এই বংশের 50 জন সদস্য রয়েছে। তারা গ্রামের অন্য মানুষের সাথে মিশে আছে, কিন্তু সবাই জানে তাদের আসল পরিচয়। গ্রামবাসীরা তাদের সম্মান করে, ভয়ও করে, কারণ তারা জানে এই মানুষরা তাদের রক্ষাকারী, কিন্তু তাদের রহস্য কখনোই পুরোপুরি বোঝা যাবে না। শেষ পরিচিত ঘটনা ঘটে 2020 সালে। এক রাতে কবরস্থান থেকে ভেসে আসে এক আশ্চর্য সুর,
গ্রামবাসীরা দেখে সেই বংশের সবাই একত্রিত হয়ে একটি গান গাইছে, যার কথাগুলো ছিল প্রাচীন বাংলা ভাষায়। গানের অর্থ ছিল, আমরা মৃত্যুকে জয় করেছি কিন্তু জীবন পাইনি, আমরা চিরকালের জন্য আটকা পড়ে আছি দুই জগতের মাঝখানে। এই বংশটি এখনও রয়েছে। তারা এখনও রাতের বেলা কবরস্থানে ফিরে যায়। হয়তো আজ রাতেও যখন আপনি এটি শুনছেন, তখন তারা তাদের কবরে শুয়ে আছে, পরের দিন সূর্যাস্তের অপেক্ষায়, যখন তারা আবার মানুষের রূপ ধারণ করবে। সত্যি অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরী সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্ত আপনার নিজের। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখন আমরা চলে যাচ্ছি আজকে তৃতীয় ঘটনায়। ঘটনা 3। ভারতের কালো জাদু, পশ্চিমবঙ্গের মানব ফসল এবং 7 পুরুষের অভিশাপ। পরিচয়: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার গোপন এক গ্রামে প্রতি বছর একটি ভয়াবহ ঘটনা ঘটে। এই গ্রামে কালো জাদুর মাধ্যমে মানুষ জন্ম দেয় ফসলের মতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখানে মানুষ জন্মায় না, বেড়ে ওঠে মাটিতে, গাছের মতো। আজ আমি আপনাদের বলবো সেই গ্রামের করুণ এবং ভয়ঙ্কর ঘটনা, যেখানে মানবিকতা বলতে কিছুই অবশিষ্ট নেই। সময়কাল: 1857 সাল থেকে বর্তমান পর্যন্ত। স্থান: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রাক্ষসপুর গ্রাম। স্থানীয় নাম। বিস্তারিত বর্ণনা: 1857 সালের পলাশির যুদ্ধের পরপরই ব্রিটিশরা এই গ্রামে তাদের একটি গোপন গবেষণাগার স্থাপন করে। তাদের উদ্দেশ্য ছিল একটি পারফেক্ট সৈন্যদল তৈরি করা, যারা হবে অনন্তজীবী, বেদনাহীন এবং আজ্ঞাবহ। তারা গ্রামের মানুষদের উপর ভয়াবহ সব পরীক্ষা নিরীক্ষা চালায়। গ্রামের এক তান্ত্রিক, সিদ্ধেশ্বর ভট্টাচার্য, ব্রিটিশদের এই কাজে সহায়তা করে। সে একটি বিশেষ কালো জাদু আবিষ্কার করে, যার মাধ্যমে মানুষ তৈরি করা যায় মাটি থেকে। জাদুটির জন্য প্রয়োজন: 1. 7টি পবিত্র বৃক্ষের পাতা, 2. একটি মানব হৃৎপিণ্ড, 3. 108টি বিশেষ মন্ত্রের উচ্চারণ। প্রথম পরীক্ষায় তারা তৈরি করে 10টি মানুষ, কিন্তু এই মানুষগুলো ছিল অসম্পূর্ণ। তাদের চোখ ছিল না, হাত পা ছিল বিকৃত। ব্রিটিশরা হতাশ হয়ে পড়ে, কিন্তু সিদ্ধেশ্বর হাল ছাড়ে না। সে আরও গভীর জাদু চর্চা শুরু করে। 1857 সালে সে সফল হয়। সে তৈরি করতে পারে একটি পূর্ণ মানুষ। নাম তার ছিল অজয়। অজয় দেখতে ছিল সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মতো, কিন্তু তার মধ্যে মানবিকতা ছিল না। সে ছিল একটি যন্ত্রের মতো, শুধু আজ্ঞা পালন করত। কিন্তু এখানেই শেষ নয়। সিদ্ধেশ্বর আবিষ্কার করে এই তৈরি মানুষদের একটি ভয়াবহ শক্তি আছে। তারা তাদের স্পর্শে অন্য মানুষকে রূপান্তরিত করতে পারে মাটির মতো মানুষে, অর্থাৎ তারা সংক্রামক। ব্রিটিশরা ভয় পেয়ে যায় এবং গ্রামটি ছেড়ে চলে যায়, কিন্তু সিদ্ধেশ্বর থামে না। সে গ্রামে একটি মানব খামার তৈরি করে। সেখানে সে নিয়মিত মানুষ তৈরি করতে থাকে। এই মানুষগুলোকে সে বিক্রি করে দূর দূরান্তের জমিদারদের কাছে দাস হিসেবে। 1847 সালে দেশভাগের সময় ঘটে ভয়াবহ ঘটনা। একদল দাঙ্গাকারী গ্রামে ঢুকে পড়ে। তারা গ্রামবাসীদের হত্যা করতে শুরু করে। তখন সিদ্ধেশ্বরের তৈরি মানুষগুলো আক্রমণ করে দাঙ্গাকারীদের, কিন্তু বিপত্তি ঘটে অন্যদিকে। এই তৈরি মানুষেরা দাঙ্গাকারীদের স্পর্শ করতেই তারা সবাই পরিণত হয় একই রকমের মাটির মানুষে। সেই থেকে গ্রামটি হয়ে যায় একটি ভয়াবহ স্থান। বাইরের কেউ গ্রামে ঢুকলে সে আর বেরোতে পারে না, সে পরিণত হয় মাটির মানুষে। 1885 সালে ভারতীয় সেনাবাহিনী গ্রামটি ঘিরে ফেলে। তারা দেখে গ্রামের প্রায় সবাই এখন মাটির মানুষ। তারা কথা বলে না, হাসে না, কাঁদে না, শুধু দাঁড়িয়ে থাকে যেন মূর্তি। সেনাবাহিনী গ্রামটি সিল করে দেয়। কিন্তু 2005 সালে ঘটে আরও ভয়াবহ ঘটনা। একদল তরুণ সেখানে ঢুকে পড়ে অ্যাডভেঞ্চার করতে। তাদের মধ্যে একজন, সূর্য, ফিরে আসে, কিন্তু সে আর আগের সূর্য নেই। সে এখন একটি মাটির মানুষ। সে কথা বলে না, খায় না, শুধু তাকিয়ে থাকে। সূর্যের বাবার মাধ্যমে জানা যায় ভয়াবহ সত্য। গ্রামে এখনও সক্রিয় আছে সেই কালো জাদু। সিদ্ধেশ্বরের বংশধররা এখনও সেখানে থাকে এবং তারা এখনও মানুষ তৈরি করছে। কিন্তু এখন তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা চায় পুরো পৃথিবীকে রূপান্তরিত করতে তাদের মতো করে। সূর্যের বাবা বলেন, তার ছেলে মাঝে মাঝে জেগে ওঠে এবং বলে, ওরা আসছে, ওরা সবাইকে নিয়ে যাবে, পুরো পৃথিবী হবে একটি বড় খামার। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা। অসংখ্য ধন্যবাদ আঙ্কেলকে আমাদের এমন হাড় হিম করা ঘটনা শেয়ার করার জন্য। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।
সত্যি ভৌতিক ঘটনা। আপনিও পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। এখন চলে যাচ্ছি আজকের চতুর্থ ও শেষ ঘটনায়। ঘটনা 4, বাংলাদেশের আত্মহত্যা। সিলেটের দুঃখের বাড়ি, যেখানে আত্মহত্যা একটি অনুষ্ঠান। পরিচয়। সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবস্থিত মনিহার বাড়ি নিয়ে স্থানীয়দের মধ্যে এক ভয়াবহ কাহিনী প্রচলিত। এই বাড়িতে গত 100 বছরে 100 জন আত্মহত্যা করেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিটি আত্মহত্যা ঘটেছে একই পদ্ধতিতে, একই স্থানে এবং একই সময়ে। আজ আমি আপনাদের বলবো সেই বাড়ির গল্প, যেখানে আত্মহত্যা একটি ধর্মীয় অনুষ্ঠানের মতো পালন করা হয়। সময়কাল 1920 সাল থেকে বর্তমান পর্যন্ত। স্থান সিলেটের জকিগঞ্জ উপজেলার মনিহার বাড়ি। বিস্তারিত বর্ণনা। 1920 সালে জমিদার মনিন্দর চৌধুরী এই বাড়িটি তৈরি করেন। বাড়ি তৈরি হবার পরপরই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে বাড়ির চাকররা রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনার কথা বলে। তারপর শুরু হয় আত্মহত্যা। প্রথম আত্মহত্যা করে বাড়িরই এক চাকর। সে বাড়ির উত্তর পূর্ব কোণের ঘর থেকে ঝাঁপ দিয়ে পড়ে। তার মৃত্যুর ঠিক 1 বছর পর একই তারিখে একই সময়ে বাড়ির আরেকজন চাকর আত্মহত্যা করে একই পদ্ধতিতে। এইভাবে প্রতি বছর একজনের করে আত্মহত্যা হতে থাকে, সবাই একই ঘর থেকে একই পদ্ধতিতে। 1947 সাল নাগাদ মোট আত্মহত্যার সংখ্যা দাঁড়ায় 27। জমিদার মনিন্দর একজন তান্ত্রিক ডাকেন। তান্ত্রিক বলেন, বাড়িটি তৈরি হয়েছে দুঃখের দেবতার উপর। এই দেবতা প্রতি বছর একটি প্রাণ চায়, যদি না দেওয়া হয় তাহলে পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। তান্ত্রিক একটি পদ্ধতি বলে দেন, প্রতি বছর বাড়ির কর্তাকে একটি প্রাণ উৎসর্গ করতে হবে, কিন্তু তা করতে হবে স্বেচ্ছায়, জোর করে নয়। এই উৎসর্গ করার একটি বিশেষ পদ্ধতি আছে। 1. উৎসর্গের দিন সূর্যাস্তের আগে ব্যক্তিকে একটি সাদা পোশাক পরতে হবে। সে বাড়ির পূজা ঘরে গিয়ে একটি বিশেষ মন্ত্র পড়বে। তারপর সে উত্তর পূর্ব কোণের ঘরে যাবে। রাত 12টা বাজতেই সে ঝাঁপ দেবে। এই প্রথা চলে 1970 সাল পর্যন্ত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রথা ভঙ্গ হয়। সেই বছর কেউ আত্মহত্যা করে না। ফলস্বরূপ বাড়ির সবাই মারা যায় পাকিস্তানি সৈন্যদের হাতে। শুধু বেঁচে থাকে এক মেয়ে, নাম ছিল তার বিন্দু। বিন্দু পাগল হয়ে যায়, সে বাড়িতেই থাকে একা। 1972 সালের সেই নির্দিষ্ট তারিখে বিন্দু স্বেচ্ছায় আত্মহত্যা করে। তারপর থেকে আবার শুরু হয় প্রথা। 1980 সালের দিকে বাড়িটি একটি কুখ্যাতি লাভ করে। স্থানীয়রা এড়িয়ে চলে বাড়িটা, কিন্তু প্রতি বছরই কেউ না কেউ আসে এবং আত্মহত্যা করে। আশ্চর্যের বিষয়, এই আত্মহত্যাকারীরা সবাই বাইরের লোক, স্থানীয় কেউ নয়। 1995 সালে এক তরুণ সাংবাদিক শাহেদ বাড়ির রহস্য উদ্ঘাটন করতে আসে। সে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। প্রথম কয়েকদিন কিছুই হয় না, কিন্তু উৎসর্গের তারিখ যত কাছে আসে ততই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। শাহেদ তার ডায়েরিতে লেখে, 3য় দিন, আজ রাতে শুনলাম কেউ কাঁদছে, কিন্তু খুঁজে কাউকে পেলাম না। 5ম দিন, আজ আয়নায় নিজের মুখ দেখলাম, কিন্তু সেই মুখ আমার নয়, এটি একটি মেয়ের মুখ যে কাঁদছে। 7ম দিন, আজ স্বপ্নে দেখলাম একটি মেয়ে, সে বলছে তুমিই পরেরটি, তোমাকে আসতেই হবে। উৎসর্গের তারিখের দিন শাহেদ লেখে, আজ সূর্যাস্তের সময় আমি সাদা পোশাকটি পরেছি, জানি না কেন পরেছি, যেন কেউ আমাকে আদেশ দিচ্ছে। আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি পূজা ঘরে যাব, তারপর জানি না। শাহেদের দেহ পাওয়া যায় পরের দিন। সে আত্মহত্যা করেছিল, তার পাশে ডায়েরিটি পড়েছিল। 2005 সালে বাড়িটি পরিদর্শন করে একটি প্যারানর্মাল টিম। তারা বাড়িতে ক্যামেরা বসায়, যা রেকর্ড করে তা দেখে সবাই হতবাক। ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 12টা বাজতেই বাড়ির উত্তর পূর্ব কোণের ঘর থেকে একটি সাদা পোশাক পরা মূর্তি বেরিয়ে আসে। এটি কোনো মানুষ নয়, একটি আলুর মূর্তি। মূর্তিটি সিঁড়ি দিয়ে নিচে নামে এবং বাড়ির চারপাশে 3 বার ঘোরে। তারপর এটি আবার ঘরে ফিরে যায় এবং একটি ঝাঁপ দেওয়ার শব্দ শোনা যায়। প্যারানর্মাল টিমের প্রধান ডক্টর এহসান বলেন, এটি কোনো ভূত নয়, এটি একটি শক্তিশালী শক্তি যা প্রতি বছর একটি প্রাণ দাবি করে।
এই শক্তি এতটাই শক্তিশালী যে এটি মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। 2018 সালে সরকার বাড়িটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন ভাঙা শুরু হয় তখন ঘটে ভয়াবহ ঘটনা। শ্রমিকরা দেখে বাড়ির দেয়াল থেকে রক্ত বেরোচ্ছে এবং সেই রক্তে লেখা আছে, থামো, না হলে সবাই মরবে। সরকার ভাঙা বন্ধ করে দেয়। এখনও বাড়িটি দাঁড়িয়ে আছে। স্থানীয়রা বলে প্রতি বছর সেই নির্দিষ্ট তারিখে বাড়ি থেকে সদা আলো বের হয় এবং একটি মেয়ের কান্না শোনা যায়। শেষ পরিচিত ঘটনা 2022 সালের। এক তরুণ দম্পতি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। মেয়েটি বলে, ওই দেখ, বাড়িতে কে যেন দাঁড়িয়ে আছে। ছেলেটি তাকায় কিন্তু কিছু দেখে না। পরের দিন সেই মেয়েটির দেহ পাওয়া যায় বাড়ির সামনে। সে আত্মহত্যা করেছে। বাড়ির রহস্য আজও অমীমাংসিত। হয়তো আজ রাতেও যখন আপনি এটি শুনছেন, তখন কেউ না কেউ সেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, সাদা পোশাক পরে একটি অদৃশ্য শক্তির ডাকে সাড়া দিতে। প্রিয় শ্রোতা, আজকের এই 4টি ঘটনা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগিয়ে দিয়েছে। প্রশ্ন করছে, সত্যিই কি অদেখা, অশরীরী কোনো শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে? মৃত্যুর পরেও কি জীবন আছে, নাকি এগুলো সবই আমাদের মনের ভয়, কল্পনা? আমিও জানি না উত্তর, কিন্তু জানি এইটুকু, প্রতিটি অন্ধকার গল্পের মধ্যেই লুকিয়ে আছে একটুখানি আলোর বার্তা। গোপীনাথ মর্গের লাশগুলো চেয়েছিল সম্মানীজনক দাফন। শান্তিডাঙ্গার অর্ধমৃত মানুষগুলো চেয়েছিল তাদের পরিবারকে রক্ষা করতে। রাক্ষসপুরের মাটির মানুষগুলো চেয়েছিল স্বাধীনতা, আর মণিহার বাড়ির আত্মারা চেয়েছিল মুক্তি। আমাদের সবচেয়ে বড় ভয় হয়তো মৃত্যু নয়, বরং বিস্মৃত হওয়া, আর এই সব কাহিনী যেন তারই প্রমাণ। তো বন্ধুরা, আজকের অশরীরী রাত এখানেই শেষ হলো। আপনার চারপাশে যদি কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকে, যদি কোনো ভুতুড়ে ঘটনা আপনার জীবনের অংশ হয়ে থাকে, আমাদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আজ রাত যখন আপনার বাড়ির লাইট নেভাবেন, জানালা দিয়ে যখন একটুখানি জ্যোৎস্না আসবে, একবার খেয়াল করে দেখবেন আপনি কি সত্যিই একা। কারণ প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মানেই অশরীরী রাত। শুভরাত্রি এবং সাবধান।